আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিকের চাকরি গেছে, ৩ জন সাংবাদিকের ৩টি টেলিভিশন স্টেশন থেকে। তাদের অপরাধ ছিল তারা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তাকে কিছু প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী বিক্ষুব্ধ হয়েছেন, বিব্রত হয়েছেন, রাগান্বিত হয়েছেন। প্রশ্নগুলো সময়ের বিবর্তনে অনেকের কাছে যাকে বলা হয় আপত্তিকর মনে হতে পারে এই সময়টাতে, এবং হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নগুলো খুবই যৌক্তিক এবং সত্য প্রশ্ন। যেমন আপনি যাকে তাকে খুনি বলতে পারেন না, কখনো কোনো অবস্থাতেই আপনি কোনো একটা মানুষকে খুনি বলতে পারেন না। খুনি বলার যে অধিকার এটি কেবলমাত্র বিচার বিভাগে রয়েছে। তো উনি যারা সাংবাদিক প্রশ্ন করেছেন যে খুনি বলা হচ্ছে কেন, এই গেল এক। ২ নম্বর হলো যে বলা হচ্ছে যে শেখ হাসিনা এতগুলো খুন করেছেন, তো একজন মানুষ এতগুলো খুন কিভাবে করেন, এই প্রশ্নগুলো করা হয়েছে। তো এটার লিগ্যাল যে ব্যাকগ্রাউন্ড বা এটার যে লিগ্যাল মানে পার্সপেক্টিভ বা পারপাস, আপনি যেটাই বলেন না কেন, এটা মোস্তফা সরোয়ার ফারুকী না জেনে তিনি এখানে আবেগকে প্রশ্রয় দিয়েছেন যে এখন পর্যন্ত জুলাই আগস্টের বিপ্লবের যে রেশ কাটেনি, এখন পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা আহত হয়েছেন তাদের ঘা শুকোয়নি, আর এই সময়টাতে আপনি এই প্রশ্ন করেন, এটা কি ধরনের কথা? ওনার এই বক্তব্য ঠিক আছে, কিন্তু এখানে একটা মাঝামাঝি জায়গায় হতে পারত। উনি যদি বলতেন যে একই কথা বলতেন, এবং ওনার জায়গাতে যদি আসিফ নজরুল সাহেব থাকতেন আমার মনে হয় ঠিক এই কথাটাই বলতেন যে ঠিক আছে, আপনি আমাকে বলছেন যে আমি খুনি শেখ হাসিনা বলছি, এবং আপনি সাহস করে সুযোগ পেয়ে আমাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, আপনাকে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ। আপনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রেস কনফারেন্স হতো, তিনি তো কথায় কথায় খুনি খালেদা, খুনি জিয়াউর রহমান সাহেবকে খুনি জিয়া বলতেন। তো তখন আপনি বা আপনারা কেন প্রতিবাদ করেননি বা কোনোদিন করেছেন? বা জিয়াউর রহমান সাহেব তো একজন মৃত মানুষ, তিনি কেন বারবার কথায় কথায় জিয়াউর রহমানকে খুনি জিয়া বলতেন? আমার কাছে মনে হচ্ছে যে উনি যদি মাথা ঠান্ডা রেখে এই কথাগুলো বলতেন তাহলে ওই যে সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি উত্তর দিতে পারতেন না। দ্বিতীয়ত তিনি অবনত হতেন। তারপর যদি মিস্টার ফারুকী বলতেন যে দেখুন, এই যে জুলাই আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের একটা সফলতা হলো যে কথা শেখ হাসিনার সামনে আপনি বলতে পারতেন না, সেই কথাটি এখন আপনি আমার সঙ্গে বলতে পারছেন। থার্ডলি হলো আমি কেন শেখ হাসিনাকে খুনি বলছি। আইনের দৃষ্টিতে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা ঠিক, কিন্তু আমি যে চেয়ারটিতে বসে আছি এটি জন আকাঙ্ক্ষার একটি ফসল। জনগণের আকাঙ্ক্ষার কারণেই একটা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের ফসল হিসাবে আমি এখানে বসেছি। কাজেই যে কথা বললে জনগণ খুশি হয়, জনগণের আত্মার শান্তি পায়, সেই কথাগুলো আমাকে এখানে বলতে হচ্ছে। এখন শেখ হাসিনা পালিয়ে গেছেন, ভারতে গেছেন, সেখানে গিয়ে তিনি দিদার্সের সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, আমরা তাকে এনে বিচার করতে পারছি না। তো সেক্ষেত্রে তাকে একটা কথা বলে বা তাকে একটা গালি দিয়ে যদি জনমনের আস্থা তৈরি করা যায়, প্রশান্তি তৈরি করা যায়, এটা সব রাজনীতিবিদরাই করে এবং সকল পলিটিক্যাল চেয়ার অ্যান্ড পোর্টফোলিও করে। এইভাবে যদি তিনি বলতেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকতো। কিন্তু তা না করে তিনি যেভাবে ক্রোধ দেখিয়েছেন, ক্ষোভ দেখিয়েছেন, এটা শোভনীয় হয়নি। দ্বিতীয়ত যেভাবে চাকরি চলে গেছে এখন এটা নিয়ে খুব ট্রল হচ্ছে, ভীষণ রকম ট্রল হচ্ছে। সেই ট্রলে হলো যে এখানে বাংলাদেশে যদি আপনি কথা বলতে যান তাহলে আপনাকে চাকরি যাবে, তারপরে শেষে আপনাকে মবের শিকার হতে হবে, অপমানের শিকার হতে হবে, এটা হলো স্বাভাবিক কথা বললে। দ্বিতীয়ত বোনাস হিসেবে আপনার জেলেও যাওয়া লাগতে পারে। এই কথাগুলো আসলে সরকারের জন্য খুবই বিব্রতকর। জুলাই এবং আগস্ট বিপ্লবে সকল মানুষের অবদান, দেশের 18 কোটি মানুষের হাতে গোনা সামান্য সংখ্যক মানুষ ছাড়া প্রায় সবাই এই বিপ্লবের হকদার, অংশীদার। এবং এখন যারা
ক্ষমতার চেয়ারে মসনদে বসে আছেন তাদের সকলের উপর জনগণের হক রয়েছে। তাদের সফলতা আমাদের সফলতা, আবার তাদের যদি ব্যর্থতা হয় সেই ব্যর্থতাও কিন্তু আমাদের ব্যর্থতা। তো কাজেই এই যে যা কিছু হচ্ছে এখন গণমাধ্যমগুলোতে তা কিন্তু শেখ হাসিনার জামানাতে হতো না। তখন দেখা গেল যে ডিজিএফআই থেকে একটা টেলিফোন করা হতো, ধরুন একজন ডিজিএফআই থেকে ফোন করেছেন কর্নেল, তো পত্রিকার সম্পাদক তার সম্পর্ক রয়েছে একজন জেনারেলের সঙ্গে, তিনি হয়তো জেনারেলকে ফোন করলেন, মিনিমাইজ হয়ে যেত। জেনারেল সাহেব বললেন যে না এটা আমি পারবো না, এটা উপর থেকে এসেছে, মন্ত্রী সাহেব বলেছেন, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এসেছে। তখন সম্পাদক তার সাধ্য অনুযায়ী সেই জায়গাতে তারা চেষ্টা করতেন, তদবির করতেন, আর ব্যর্থ হলে মনে করতেন আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। কিন্তু তার মুভ করার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে যে আপনি যখনই কোনো গর্তের মধ্যে পড়ে গেছেন, ওই গর্ত থেকে বেরোনোর আর কোনো উপায় নাই। আপনি যদি কোনো মবের মধ্যে পড়ে যান, সেটা আপনি উপদেষ্টা হন, মেজর জেনারেল হন, লেফটেন্যান্ট জেনারেল হন, সেনাবাহিনীর প্রধান হন, ডক্টর মোহাম্মদ ইউনূস হন, শেখ হাসিনা হন, সাবেক মন্ত্রী হন, আওয়ামী লীগের নেতা হন, ডাজ নট ম্যাটার। ওই মুহূর্তে মবের মধ্যে পড়ে আপনাকে ওই মবের যে দুর্ভোগ দুর্দশা ওটা উপভোগ করতে হবে, পোহাতে হবে, ওর বাইরে আপনি যেতে পারবেন না। এটাই হলো বাস্তবতা। কিন্তু শেখ হাসিনার জামানাতে এই জিনিসগুলো ছিল না। সংবাদপত্রে দুটো কাজ করা হতো, অর্থাৎ বিজ্ঞাপন কমিয়ে দেওয়া হতো, বিজ্ঞাপন দেওয়া হতো না, প্রথম আলো থেকে শুরু করে যারা পত্রিকা ছিল তাদেরকে বিজ্ঞাপন দেওয়া হতো না, আর ওই সাংবাদিকদেরকে, নির্দিষ্ট বড় বড় পত্রিকার সাংবাদিকদেরকে গণভবনে ঢুকতে দেওয়া হতো না। এটা ছিল প্রথম শাস্তি। আর টকশোতে অমুকরে নেওয়া যাবে না, অমুকরে নেওয়া যাবে না। কিন্তু আলটিমেটলি এটা যারা ভালো অ্যাঙ্কার যারা রয়েছেন, যেমন তৃতীয় মাত্রা জিল্লুর, তো জিল্লুর সাহেবের ওখানে বহু তদবির গেছে, অমুকে নেওয়া যাবে না, অমুকে নেওয়া যাবে না। কিন্তু তিনি কোনোদিন সেই 111 থেকে শুরু করে 2025 পর্যন্ত, অর্থাৎ 2005 থেকে 2006 পর্যন্ত তাকে যাকে বলা হয় অনেক রিকোয়েস্ট করা হয়েছে এবং তিনি রীতিমতো ধমক দিয়েছেন। সেই ডিজিএফআই এর কর্মকর্তা তো তাকে টেলিফোন করতে সাহসই পান নাই। তারা বড় জোর শাইখ সিরাজকে টেলিফোন করেছেন, সাগর সাহেবকে টেলিফোন করেছেন। জিল্লুরকে কোনো আওয়ামী লীগের মন্ত্রী, এমপি কিংবা ডিজিএফআই এর কর্মকর্তা টেলিফোন করতে পেরেছেন এরকম নজির কেউ বলতে পারবে না। ডিজিএফআই কেউ বলতে পারবে না যে আমি জিল্লুরকে টেলিফোন করে ভয় দেখাচ্ছি। কিন্তু এখন দেখুন সেই জিল্লুর সাহেবের বক্তব্যের মধ্যে দেখেন এখন সে জামাতকে ভয় পাচ্ছে, এখন সে হরকতুল জিহাদকে ভয় পাচ্ছে, এখন সে সমন্বয়কদেরকে ভয় পাচ্ছে, সরকারকে ভয় পাচ্ছে। এবং তার এই কথাগুলোর মধ্যে কিন্তু আপনি দেখবেন যে সে এখন তার শোতে যে কথাগুলো বলতে পারছে না সেই কথাগুলো তার ইউটিউব চ্যানেলে এসে বলছে। তো এতেই বোঝা যায় যে সংবাদপত্রের স্বাধীনতা কোন পর্যায়ে রয়ে গেছে। আপনার এই বাংলাদেশে 111-এর পর থেকে এ পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনার পুরো জমানাটিতে যদি সবচেয়ে বেশি লড়াই করে থাকে সেটা হলো মানব জমিন। এবং এটাকে ম্যাটেরিয়ালাইজ করার জন্য মতিউর রহমান এবং মানব জমিন, বিশেষ করে 2023 সনটা এবং 2024 সন পুরো সময়টা যে যুদ্ধ করেছেন, একেবারে রীতিমতো উনি তো অসুস্থ হয়ে গেছেন, ওনাকে দীর্ঘদিন লন্ডনে থাকতে হয়েছে, ওনার হার্টের উপর প্রবলেম হয়েছে। তো সেইগুলো করেও তিনি একটা ব্যালেন্স রক্ষা করতে পেরেছেন, তার পত্রিকাটা সুন্দরভাবে চলেছে এবং তিনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পেরেছেন। এবং তিনি যে সকল যুগান্তকারী রিপোর্ট তিনি করতেন ওই সময়টাতে, সেই রিপোর্টগুলো তিনি এখন এই সময়টাতে করতে পারছেন না। একই কথা নুরুল কবিরের ক্ষেত্রে প্রযোজ্য। এখন বিশেষ করে ধরেন কতগুলো পত্রিকা, আমি নাম বলবো না, 3-4টা পত্রিকা যাদের ঐতিহ্য ছিল, তারা এখন সরকারের রীতিমতো দালাল এবং সমন্বয়কদের দালালে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে আমরা যে স্বাধীনতার কথা বলছি, বাক স্বাধীনতার কথা বলছি, এটার সঙ্গে আওয়ামী লীগের জমানার স্বাধীনতা, এখানে আরেকটা কথা, এখানে যে বাল শব্দটি ব্যবহার করা হচ্ছে, বাল মিন্স মানে চুল নয় বা গোপনাঙ্গের লোম নয়। এখানে বাল বলতে যেটা বোঝাচ্ছি সেটা হলো আওয়ামী লীগের ঠাট্টা করে মানুষে BAL বাল, এটা সাদাল্লাউদ্দিন কাদের চৌধুরীর সময় মানে উনি প্রথম বলেছেন যে আওয়ামী লীগ মিন্স বাংলাদেশ আওয়ামী লীগ BAL বাল। এখন সেই বালের যুগে, অর্থাৎ আওয়ামী লীগের যুগে যে বাক স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতাটাও এখন তো রইল না। এবং এটা একজন উপদেষ্টার বিরুদ্ধে কথা বললে চাকরি চলে যাবে, একজন সার্জিসের বিরুদ্ধে কথা বলে চাকরি চলে যাবে, আরেকজন মাহফুজের বিরুদ্ধে কথা বলে চাকরি চলে যাবে। এটা কি ধরনের কথা? এই জিনিসগুলো তো সাস্টেন করবে না, আলটিমেটলি এগুলো সাস্টেন করবে না। এবং এই জিনিসগুলো আসলে মানে আপনাদেরকে যারা আছেন তাদেরকে দুর্বল করবে, সরকারকে দুর্বল করবে, পুরো প্রশাসন যন্ত্রকে দুর্বল করবে। এবং এর ফাঁকে 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 অনেকগুলো যাকে বলা হয় মুখ তৈরি হয়ে যাবে দেশে বাইরে। কারণ আপনি তো সামাজিক মাধ্যম বন্ধ করতে পারবেন না। আপনি বাংলাদেশে ধরেন যারা বসবাস করেন তাদেরকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন, কিন্তু দেশের বাইরে থেকে যারা
এই কাজগুলো করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, ওটা আরও ডেঞ্জারাস হয়ে যাবে পুরো কাজের জন্য। ফলে আমি মনে করি যে যে সকল সাংবাদিকের চাকরিচ্যুতি ঘটেছে তাদেরকে পুনর্বহাল করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত। এবং সংবাদপত্র জগৎ ভালো নেই, এই জগৎটা খুবই একটা সেন্সিটিভ একটা জগৎ। এই জগৎ ভালো না থাকলে বাংলাদেশ ভালো থাকবে না, এই জগৎ ভালো না থাকলে সরকার ভালো থাকবে না। এই সময়টাতে বড় বড় পত্রিকাগুলো আপনি গিয়ে দেখেন, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, তারপরে সমকাল, যুগান্তর, প্রায় সব পত্রিকাগুলোতেই প্রচণ্ড রকম সমস্যা দেখা দিয়েছে। আর যেগুলো দর্শক নন্দিত যে টেলিভিশন মাধ্যমগুলো রয়েছে, যাদের প্রচুর ভিউ রয়েছে, আপনি বাংলা ভিশন, তারপরে এটি নিউজ, সময় টেলিভিশন, যমুনা টিভি, এখন এইগুলোর কণ্ঠরোধ আপনি যদি করে ফেলেন না, পুরো ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যাবে, পুরো ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে যাবে। টিকটক জনপ্রিয় পেয়ে যাবে, অন্য যারা টিকটকার রয়েছেন তারা শক্তিশালী হয়ে পড়বেন, এবং একটা টিকটকের কারণে দেখা গেল যে পুরো বাংলাদেশে আর একটা গণবিপ্লব হয়ে যেতে পারে। কিন্তু সংবাদপত্রের মাধ্যমে যদি জনমত তৈরি হয়, সাংবাদিকদের মাধ্যমে যদি জনমত তৈরি হয়, যে সাংবাদিক প্রশ্ন করেছে তার এই প্রশ্নটাকে যদি আপনি ধরেন যে এই প্রশ্ন হি ইজ রিপ্রেজেন্টিং এ সার্টেন ক্লাস অফ পিপল, ইভেন সে ধরুন আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করছে, সে শেখ হাসিনার দোসর এবং শেখ হাসিনার কথা মতো সেই কাজগুলো করেছে, এই জন্য তো আপনার খুশি হওয়া উচিত যে আপনি এমন একটা গণতন্ত্র দিয়েছেন, এমন একটা ওপেন সিস্টেম চালু করেছেন যার কারণে শেখ হাসিনার লোক আপনার সামনে আসতে সুযোগ পাচ্ছে। এটা তো আপনার জন্য গর্বের একটা বিষয়। কিন্তু তা না করে যা হচ্ছে এই মুহূর্তে এই বাংলাদেশে, এখন সবাই বলার চেষ্টা করছেন যে এর সাথে আওয়ামী লীগ জমানাতে ভালো ছিলাম। এটা তো সাধারণ জনগণ বলছে। এখন সংবাদপত্রের লোক যাদের সহযোগিতা আপনাদের লাগবে, এই সংবাদপত্রের জগৎ, প্রিন্ট মিডিয়া অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, আমি বললাম আমি এই জগৎটার সঙ্গে 1986 সন থেকে আছি ডাইরেক্টলি, 5 বছর চাকরি করেছি, তারপরে 2009 থেকে দেশের প্রথম শ্রেণীর সব পত্রিকাগুলোতে লিখছি। তো যার জন্য এই পত্রিকার জগতের ভিতরের যে অভ্যন্তরীণ খবরগুলো, এটা আমি হৃদয় থেকে অনুভব করতে পারি, বুঝতে পারি, এবং সেখান থেকে বলছি তারা ভালো নেই, এবং তারা যখন ভালো থাকবে না তখন তারা অন্য সবার মতো চিৎকার এবং চেঁচামেচি করবে না, আমরা যেটাকে হাউকাউ বলি সেটা করবেন না। তারা ইন্টেলেকচুয়াল লেভেলে আপনাকে আঘাত করবেন, এবং এই ইন্টেলেকচুয়াল লেভেলে আঘাতের ফলে পাকিস্তান ভেঙে টুকরো হয়ে গিয়েছিল এক ইত্তেফাকের কারণে। তারপরে এই ইন্টেলেকচুয়াল লেভেলে সবকিছু ঠিকঠাক না রাখার কারণে দেখা গেল যে বঙ্গবন্ধুর জমানা তছনছ হয়ে গিয়েছিল। একটা মাত্র পত্রিকা গণকণ্ঠ, এবং জনকণ্ঠের মতো একটা মাত্র পত্রিকা, অনলি একটা পত্রিকা জনকণ্ঠ। সেই জনকণ্ঠের কারণে সেই বিএনপি সরকারের পতন হয়েছিল এবং আওয়ামী লীগের অভ্যুদয় হয়েছিল, অনলি একটা পত্রিকা জনকণ্ঠ। কাজেই আবার এই যে 111, প্রথম আলোর কারণে কিন্তু ডেইলি স্টার, এই দুটো পত্রিকার কারণে কিন্তু 111 এসেছে। আবার এই যে গত 8-10 বছর যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে মানব জমিন, এই পত্রিকাগুলো যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, নয়া দিগন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, খুবই কৌশলে। আমার দেশ খুব ধর মার কাট এরকম চেষ্টা করছে, আউট হয়ে গেছে, কিন্তু ওনারা কিন্তু টিকে ছিলেন। তো এই লোকগুলো তারা স্তব্ধ হয়ে টিকে থাকবেন, আর টিকে থেকে ধীরে ধীরে এমনভাবে আপনাকে বাস দিবেন যে জিন্দিগিতে এখন আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের পতনের পরে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো আওয়ামী লীগ কল্পনা করেনি এবং আমরাও কল্পনা করিনি পরিস্থিতি এত মন্দ হতে পারে। এখানে শাহজাহান খাঁকে যেভাবে, আনিসুল হককে যেভাবে, সালমান এফ রহমানকে, অন্যান্য আওয়ামী লীগ নেতাদেরকে যেভাবে অপদস্থ করা হচ্ছে, এটার 10 টাইমস হবে, আগামীতে 10 টাইমস হবে। এবং আমি তো বাংলাদেশের বিষয়ে কথাগুলো বলতে পারিনি, পিনাকি হলে খুব সুন্দর করে বলতে পারতো। তো যাই হোক, আমি বলতে পারি, কিন্তু এগুলো আমার জন্য শোভনীয় নয়, এই জন্য আমি বলবো না। কিন্তু মূল ব্যাপারটা হলো যে আগামীতে যদি কাউকে ধরা হয় তার বিশেষ জায়গায় আগে আদালতে ওঠার আগে কোনো জায়গায় সুসরার পাতা লাগাই দেওয়া হবে যাতে চুলকানি হয়, কোনো জায়গাতে বোম্বাই মরিচ লাগিয়ে দেওয়া হবে যেন সে লাভ দেয়, লোকজনের সামনে লাভ দেয়। তো পাবলিক দেখবে যে হেলমেট পরা, সবকিছু করা, আপনাকে ডিম মারতে হবে না। আপনার বিশেষ জায়গায় একটু বোম্বাই মরিচ লাগাই দিলে আর একটু যাকে বলে সুসরার পাতা লাগাই দিলে, এরপর যদি আপনাকে সিএমএম কোর্টে হাজির করা হয়, আপনার লম্পট ঝম্পট দেখলে মানুষের 1 মাসের খাবারের যে রুচি বেড়ে যাবে, আয়ু বেড়ে যাবে, এমনভাবে আপনি লম্ফঝম্প করবেন। এবং সেই কাজগুলো কারা করবে? এই সংবাদপত্রেরা ধীরে ধীরে। ফলে ডোন্ট ডিস্ট্রয় দেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।